75-এর 15 আগস্ট আমি কিন্তু শহীদ আব্দুর রব সেন আমাদের বাসায় ওই তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমি ছিলাম। আমি বরিশাল দিয়ে গেলে ওই বাসে উঠতাম। আমার বড় ভাই, আপন বড় ভাই বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতর কর্মকর্তা ছিলেন। তিনি ধানমন্ডির 2 নম্বরের রোডে একটি সুন্দর বাসায় থাকতেন, কিন্তু সেখানে আমার পোষাতো। আমি শহীদ আব্দুর রব সেন সাহেবকে খুব সৃজনশীল, সৎ একজন রাজনীতিবিদ হিসেবে মনে করতাম। আমি ওখানে গিয়ে উঠতাম, ফ্লোরে ঘুমাতাম, ওই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না, ডাল খেতাম, কিন্তু সেটার মধ্যে আত্মতৃপ্তি ছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে সন্ধ্যার পরে 15 আগস্ট 14 আগস্ট দিনগত রাতে আমি আমার বন্ধু প্রফেসর আবুল কাশেম, যিনি পরবর্তীকালে অধ্যাপনা করেছেন, আমরা দুই বন্ধু জৌড়কল থেকে আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে আসি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা একটা ভিন্ন পরিস্থিতি দেখলাম। সাত রব সকালবেলায় বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু আসবেন। এই যেতে যেতে কলা ভবনে যেতে যেতেই দেখি কামাল ভাই বেরিয়েছেন। কামাল ভাই আমাকে খুব, কামাল ভাই এবং শেখ ফজলুল হক মনি ভাই দুজনে আমাকে আদর করে ডাকতেন নানকা হিসাবে। তা আমাকে দেখে বললো, নানকা, আমার সোশিয়োলজি ডিপার্টমেন্ট যে সাজিয়েছি, একটু দেখে আসো। আমি দেখে আসলাম। আমি আর আমার বন্ধু কাশেম এসে খুব তাড়াতাড়ি ফিরলাম। ফিরে দেখলাম কামাল ভাই বলছে, দরজাটা, একটা গাড়ি দরজাটা খুলে বলতেছে, আমি যাচ্ছি বাসায়। তখন প্রায় মধ্যরাত। বলতেছে, আমি বাসায় যাচ্ছি, আমি একটু তৈরি হয়ে আবার তাড়াতাড়ি চলে আসতেছি। আমাকে উদ্দেশ্য একটি কথা, হ্যাঁ ননকা, তুমি যাও, জৌলকলে চলে যাও, ওই কাশেমের ওখানে থাকো, সকালবেলা চলে এসো। যাই হোক, উনি চলে গেলেন। এই শেষ চলে গেলাম। ভোরাতে গুলির শব্দ, কামানের গোলার শব্দ, হতচকিত হয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে গেলাম। যখন খবর আসলো যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, খবর পেলাম, আমি এবং বন্ধু কাশেম বেরিয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে শহীদ মিনার হয়ে যখন সেনিয়াবাদ সাহেবের বাসায় গেলাম, ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে গেটে পুলিশ, যে পাহারাদার ছিল পুলিশ, সে বলতেছে, তাড়াতাড়ি করে সরে যান, সব শেষ করে দিছে, সব বেড়ে ফেলছে। এই আমরা ওখান থেকে বেরিয়ে আমরা ঝালকাঠির তৎকালীন গভর্নর, নবনিযুক্ত গভর্নর, আমাদের শ্রদ্ধেয় নেতা আমির হোসেন আমর, আলুবাজারে তার খালার বাসা থাকতো, সেখানে চলে গেলাম তাড়াতাড়ি করে। রাস্তার কি দৃশ্য ছিল সেটা বর্ণনা করা যাবে না, তবে তার বাসায় গিয়েই আমু ভাইকে ডাকলাম। দেখলাম নিচে পুলিশ পাহারা, পুলিশ আছে, শুয়ে আছে। তো আমু ভাইকে ডাক দেওয়ার পর আমু ভাই ব্যালকনি দিয়ে বেরোলো, বললো যে কি খবর। আমি বললাম যে দরজা খুলতে বললেন, আসতেছি। এই তো গেলাম উপরে দোতলায়। যাওয়ার পরে বললাম যে এই অবস্থার মধ্যে দিয়ে আমরা আসছি আপনার এখানে, আপনি। এই আমু ভাই বেরিয়ে গেল আমাকে নিয়ে বেরিয়ে গেল। তারপর তো আত্মগোপন জীবনে সেখান থেকে আমু ভাইকে গ্রেপ্তার করে নিয়ে গেল। আমি কোনোভাবে পালিয়ে গেলাম ওয়ালটপকে। আমু ভাই আমাকে বললো, তুই তাড়াতাড়ি ওয়ালটপকায় চলে যা। এরপরে তো অনেক কিছু, ঢাকা মিছিল, বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে মিছিল, 3রা নম্বর জেল হত্যা যে হলো, সেদিন আমরা গেলাম, মুজাহিদুল ইসলাম সেলিম সহ অনেক নেতৃবৃন্দ, তখনও তো জাতীয় ছাত্রলীগ জীবিত। আমরা গেলাম, তো নীলক্ষেতে আমাদের মিছিল আটকে দিল। তারপরে সেই মিছিল আবার রওনা হলো বঙ্গবন্ধুর বাড়ির দিকে, 32 নম্বরের দিকে। সেই মিছিলটি যখন কলাবাগানের কাছাকাছি গেল, তখন রাশেদ মোশাররফ আর তার মা যোগদান করলো। তারপরে বঙ্গবন্ধুর বাড়ি গেলাম। বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে আমরা তার গেটে ফুলের রিং লটকিয়ে দেওয়া হলো। এই ছিল অনেক ঘটনা, এগুলো বলে শেষ করা যাবে না। আমরা একটু ওখানে যাই একটু। নানক ভাই, ওই 1981 সালের 17 মে আপনি এয়ারপোর্টে ছিলেন আপনি? জি। সেই সকাল থেকে আপনার মানসিক অবস্থা,
সকাল থেকে আর কি আপনার মানসিক দেখেন, অবস্থাটা আমি কি? একটু একদম স্পষ্টভাবে বলে রাখতে চাই, আমরা যারা সারা বাংলাদেশ চারণের বেশি ঘুরে বেরিয়েছি ছাত্রলীগকে সংগঠিত করার জন্য, তারা একটা প্রত্যাশার জায়গা দেখলাম। কারণ দলের ভিতরে তখন সামরিক জান্তাদের খেলা ছিল জিয়াউর রহমানের। সেই খেলাটা হলো আওয়ামী লীগকে ভেঙে দেওয়া, আওয়ামী লীগকে বিভাজন তৈরি করা। এবং এই এমন একটি পরিস্থিতির মধ্য দিয়েই আমরা ছাত্রলীগ ঐক্যবদ্ধ ছিলাম এবং ছাত্রলীগ আমরা সংগঠিত হয়েছিলাম। তো একটি পর্যায়ে যখন বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে, ইডেন হোটেলের কাউন্সিলে আমার বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে যখন আওয়ামী লীগের সভাপতি করা হলো, তখন কিন্তু আমরা একটা আশার আলো দেখলাম, একটা প্রত্যাশার জায়গার সৃষ্টি হলো ফজলুল বাড়ি ভাই, যে এবার আর কেউ বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ নেই। এবং আমার নেত্রী আসার মধ্য দিয়েই, শ্রদ্ধেয় আপা আসার মধ্য দিয়েই আমরা একটা প্রত্যাশার জায়গার সৃষ্টি হলো। এবং লাখো জনতা সেদিন ৬০ মাইল গতিতে ঝড় এবং বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দর, তেজগাঁও বিমানবন্দর, সেই বিমানবন্দরে গেল। মানিক এভিনিউ ততক্ষণে লক্ষ লক্ষ লোকের ভিড়ে উপচে পড়ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে নেত্রী বেরিয়ে এলেন, নেত্রী বিমান থেকে বেরিয়ে এলেন, মানিক এভিনিউতে গেলেন। সে যে কান্নার রোল, সে যে চিত্র প্রতিচ্ছবি, সে কথা বলার নাই। সেখানে তিনি বক্তৃতা করলেন। তিনি বক্তৃতা করে যখন গেলেন, এবং সেই বক্তৃতায় তিনি খুব স্পষ্টভাবে কতগুলো কথা বলেছিলেন ফুলবাড়ি ভাই। এবং সেখানে আমাদের তিনি বলেছিলেন, কি বলেছিলেন একটি কোট করি নেত্রীর বক্তব্য। সেদিন মানিক মেহবুবতে বলেছিলেন, কোট, আমি জাতির পিতার কন্যা হিসেবে নয়, আমি আপনাদের প্রাণপ্রিয় সংগঠনের একজন কর্মী হিসেবে ফিরে এসেছি এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে। আমার বাবার স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষার ধারাবাহিকতা এগিয়ে দিতে আমি আমার জীবন উৎসর্গ করলাম, আনকোট। কাজেই নেত্রী কিন্তু সেদিন এই ছোট্ট তার দুটি সন্তান, আরেকজন ছিলেন সন্তান সমতুল্য, তিনি হলেন শেখ রেহানা, আর সন্তান ছিল ছোট্ট দুটি শিশু, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল। তাদেরকে আমাদের শ্রদ্ধা আজকে রেহানাবার কাছে ফেলে রেখে, ও ডক্টর ওয়াজেদের কাছে ফেলে রেখে তিনি চলে আসলেন দেশের তরে, মানুষের জন্য তিনি আসলেন লড়াই করার লক্ষ্য নিয়ে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে সামনে নিয়ে। তো ফজলুল বাড়ি ভাই সেদিন নেত্রী এই মানিক মেহবুবতে বক্তব্য রেখে তারপরে তিনি ৩২ নম্বরে গিয়েছিলেন। কিন্তু জালেম জিয়াউর রহমান সে ওই গেটটি ৩২ নম্বরে গেটটি বন্ধ করে রেখেছিল। নেত্রী ওই গেটের বাইরে দাঁড়িয়েই তিনি অঝরে কাঁদছিলেন। বকুলতলা, ওখানে একটি বকুল গাছ ছিল, বকুলতলা গেটের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন। এক পর্যায়ে তিনি ২ হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, যে মা, যে বাবা, যে ৩টি ভাই, ছোট্ট রাসেল সহ যে ২ ভাবি যাদেরকে রেখে গিয়েছিলেন, তাদেরকে এসে দেখে নিথর, নিস্তব্ধ ৩২ নম্বর। যেতে পারলেন না, যেতে দিল না খুনি জিয়াউর রহমান, সামরিক জান্তা জিয়াউর রহমান। ওই বাড়িটির মধ্যে গিয়ে রক্তের ছোপ ছোপ রক্ত, সেখানে গিয়ে একটু দোয়া করবে, এই তো চেয়েছিল নেত্রী। কিন্তু সে সুযোগটিও ওই ওই খুনি জিয়াউর রহমান দেয়নি। তো কাজেই দেখেন, ইতিহাস অনেক লম্বা, ঘটনা প্রবাহ অনেক লম্বা। কাজে ফজলুল বাড়ি ভাই, আমি শুধু সেই বলবো, সেই খুনির সন্তান আজকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আজকে ১৭ মে আপনার নেতাকর্মীরা এই দিনটি উদযাপনের চেষ্টা করেছিল। কি খবর পেয়েছেন আপনি? কি অবস্থা তাদের আজকে? তাদের
দেখেন, আসলে তো আমরা সবাই জানি আওয়ামী লীগ নিয়ে তাদের একটি আতঙ্ক রয়েছে। আওয়ামী লীগ বিরোধী এই বিএনপি জামাত এই শক্তি, এই দুই শক্তিটি তো একসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে গাঁটছড়া বেঁধে পথ চলেছেন। কাজে আমি কিন্তু মনে করি এই এই বিএনপি এবং জামাত এবং এখন যুক্ত হয়েছে এনসিপির নাম করে জামাতের সঙ্গে, এই দুইটি শক্তি কিন্তু এই দুটি অপশক্তি হলো মুদ্রার এপিঠ আর ওপিঠ। এদের রাজনৈতিক চরিত্র এক এবং এদের হলো আওয়ামী লীগ নিধন। আমি ফজলুল ভাই, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, বের করেন কে নির্দেশনা দিয়ে ওই 32 নম্বরকে ভাঙিয়েছে, চুরমার করে দিয়েছে, বুলডোজার চালিয়েছে কে? ডক্টর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আণবিক বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার ছোট্ট একটা বাড়ি ধানমন্ডি 3-এতে, যে বাড়িতে সেই বাড়িটি কিভাবে ভেঙে আগুন দিয়েছে, ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে কারা? কার নির্দেশে? কার নির্দেশে করেছে? সেই নির্দেশদাতাই হলো তিনি, যিনি 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করতে চেয়েছে, যিনি 10টা অস্ত্র মামলা, অবৈধ অস্ত্র এনে এই দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছেন। সেদিন হাওয়া ভবন কার ছিল? কার মালিকানা ছিল? সেই হাওয়া ভবন জঙ্গিদের পরিচালনা করা হতো। বাংলা ভাই, আব্দুর রহমান, সমস্ত জঙ্গিদেরকে আশ্রয়, প্রশ্রয়, অর্থায়ন এই জায়গা থেকেই করা হতো। কাজেই একটি দুর্বিষহ পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতির মধ্যে দেশ এবং দেশই অতিক্রম করছে। কাজেই এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা শুধু এটুকু বলতে পারি যে ডক্টর ইউনূস হলো শান্তি পুরস্কার প্রাপ্ত। সেই শান্তি পুরস্কার প্রাপ্ত দেশকে অশান্তি, হত্যা, গুম, খুন, রাহাজানি, অর্থ লুটপাট, রক্ত পিপাসু দেশকে ধ্বংস করে দিয়ে গেল। সব শেষ 12ই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচনের 2 দিন আগে এই দেশকে তার প্রভুদের কাছে হস্তান্তর করে গেল, বিকিয়ে দিয়ে গেল। কাজেই আমাদের লিডার শেখ হাসিনা একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক। কাজেই তিনি দেশকে ভালোবেসে তিনি এদের সঙ্গে আত্মসমর্পণ করে নাই, এদেরকে কোনো কনসেশন দেননি। সেই কারণেই তো শেখ হাসিনা তাদের 1 নম্বর শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। তবে ফজলুল ভাই, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে যে যেখানে আপনারা আমরা আছি শুকরিয়া আদায় করি যে সেই গণভবনে আমি আগের দিন রাত 12টা থেকে 12:30টার সময় বেরিয়ে এসেছিলাম। 4 তারিখ দিনগত রাতে সে দৃশ্যগুলি আমার মনে আছে। কারা এসেছিল, কি পরিস্থিতি ছিল, সব মিলিয়ে আমি বলতে চাই ষড়যন্ত্র ছিল অনেক গভীরে, অনেক গভীরে। সেই ষড়যন্ত্রের কাছে এবং বিশ্ব মোড়লদের মেটিকুলাস ডিজাইনের কাছে, তাদের অর্থের কাছে আমরা রাজনৈতিক শক্তি হিসাবে, প্রধানতম শক্তি হিসাবে আমরা হেরে গেছি। কেন হারলাম জানেন? 75-এর 15ই আগস্টের আগেও ওই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ তারা বুঝেছিল বঙ্গবন্ধুকে নির্বাচন বা আন্দোলন করে ক্ষমতাচ্যুত করা যাবে না। যদি
দেশকে দখল করতে হয় তাহলে আওয়ামী লীগবিহীন মুজিববিহীন বাংলাদেশ করতে হবে। শেখ মুজিবকে হত্যা করে ভিন্নতর একটি পরিস্থিতি তৈরি করতে হবে, তাই তারা করেছিল। আবার তারা সিদ্ধান্ত নিল শেখ হাসিনার গগনচুম্বী জনপ্রিয়তায় কোনোদিনই শেখ হাসিনাকে নামাতে পারবে না। কাজেই তারা গভীর ষড়যন্ত্রের জাল বিস্তার, দীর্ঘ সময় ধরে জাল বিস্তার করে তাকে ক্ষমতাচ্যুত করা হলো। এই ক্ষমতাচ্যুত করার পিছনে শুধু কি ইউনূস দায়ী, মেটিকুলাস ডিজাইন, কিন্তু আরো কারা কারা ছিল সেই বিষয়গুলিও একদিন বেরিয়ে আসবে জনগণের। আপনি যে ষড়যন্ত্রগুলোর কথা বলছেন, যেই ষড়যন্ত্রের অনেক কিছু এখন বেরুচ্ছে, আপনাদের ভেতরে অনেক মানুষ ছিল, সেনাবাহিনী প্রধান থেকে আরম্ভ করে প্রেস সচিব নাইমুল ইসলাম খান থেকে আরো যে কথাগুলো বেরুচ্ছে, এগুলোর সত্যতা কতটুকু? দেখেন ফুলবাড়ি ভাই বলে 12:30টায় বেরিয়েছি, এবং আমি এমন একটি এলাকার এমপি, সংসদ সদস্য, যেটা একেবারে গণভবনের গা ঘেঁষা, 3 দিকেই আমার নির্বাচনী এলাকা, দেয়াল ঘেঁষে। কাজে আমি যে কোনো কথা, কোনো কিছু বুঝি নাই, কোনো কিছু বলতে পারবো না, বিষয়টি এমন নয়। কিন্তু জানেন, আসলে এখনো সময় হয়নি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে আজকে আপনার বিরুদ্ধে অনেকগুলো মামলা, জননেত্রী শেখ হাসিনাকে একটা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, আপনার বিরুদ্ধে অনেকগুলো মামলা, এবং বিডিআর হত্যা মামলায়ও আপনাকে সম্পৃক্ত করা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? এগুলোর এগুলোর বিচার বিশ্লেষণ এবং বিবেচনার বিষয় হলো আপনাদের। আমার বিরুদ্ধে এখন পর্যন্ত 129টা মামলা হয়েছে, এবং সেই মামলাগুলি প্রায় হত্যা মামলা। তাতে করে হেলিকপ্টারে ঘুরেও কভার করা যায় না, সময়ের কভার করা যায় না। নিশ্চয়ই কোনো জাম্বু জেট নিয়ে, ফাইটার জেট নিয়ে আমার ঘুরে ঘুরে এক এক জায়গায় গিয়ে নেমে নেমে হত্যা করে করে ফিরতে হচ্ছে। এগুলো হলো যে আমরা যাতে কোনোভাবে মুভ না করতে পারি, আমরা যাতে আমাদেরকে অচল করে রাখার একটি গভীর ষড়যন্ত্র। এ করে কি অচল করা যায়? এ করে কি অচল করা যাবে? হাদি হত্যার পরেও ঢাকার মিডিয়া রিপোর্ট হয়েছে এই প্ল্যানটা আপনি করেছেন। হাদিকে কেন এর সঙ্গে, কেন এই পরিকল্পনার সঙ্গে কেন আমি জড়িত হব? হাদি হত্যার কারণ কি, কি কারণে হত্যা করা হয়েছে সেটা তো একদিন প্রমাণ হবে। এবং কোনো কোনো কথা সামনে আসছে, একেবারে যে আসছে না তা না। আমার ব্যাপারে কিছু কথা বলা হচ্ছে, কিছু বিদ্বেষপূর্ণ কথা বলা হচ্ছে, এগুলা আমাদেরকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য। তো এই রাজনৈতিক ঘায়েল কি এভাবে করা যায়? আমাদের কি এভাবে দমানো যাবে? আমরা তো 71-এর মুক্তিযোদ্ধা, আমরা তো লড়াই করতে করতে এখানে এসেছি। কাজেই এগুলো করে কোনো লাভ নাই। আইসিটি আদালতেও মামলা চলছে। তো আমি শুধু বলবো, আল্লাহ মালিক, ইনশাল্লাহ আমার জীবনে আমি কোনো মানুষকে হত্যা করেছি বা হত্যার পরিকল্পনায় ছিলাম, এই বিধর্মী কাজটি, এই অন্যায় কাজটি আমার জীবনে আমি কোনোদিন করি নাই। আমার মা বাবা নামাজি পরহেজগার মানুষ ছিলেন, তারা আমাকে আমার রাজনীতির পিছনে একটি বিরাট অনুপ্রেরণা ছিল, কোনো দিন তারা আমাদেরকে শেখায়নি। কাজেই এই ব্যাপারটি আমি পরিষ্কার করতে চাই।